বছর পর বাবার সমাধিতে অশ্রুসিক্ত তারেক রহমান। স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা। আজ ভোটার হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জিয়ারত করবেন হাদির কবর। হাদি হত্যার বিচার দাবিতে অবরোধ অব্যাহত। শাহবাগ থেকে সরে আজিজ সুপারমার্কেটের সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা। কক্সবাজারে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজে ভয়াবহ আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 2 ইউনিট। ক্রু সহ 15 জনকে জীবিত উদ্ধার। 5 সদস্যের তদন্ত কমিটি গঠন। সারা দেশে জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। 15 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া ঘাটে ফেরি চলাচল স্বাভাবিক। এবং বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা পাবে পাঠ্য বই। মুক্তিযুদ্ধের ইতিহাসে কিছু পরিবর্তন। সরকার বদলের সঙ্গে সঙ্গে শিশুদের নিয়ে এক্সপেরিমেন্টের পক্ষে নন উপদেষ্টা। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে স্মৃতিসৌধে পৌঁছে নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। সই করেন পরিদর্শন বইয়ে। যাত্রাপথে অগণিত মানুষের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন তারেক রহমান। রাজধানীর জিয়া উদ্যান থেকে সাফারের জাতীয় স্মৃতিসৌধ, এই যাত্রায়ও পথে পথে মানুষের ঢল। উষ্ণ অভ্যর্থনায় সিক্ত তারেক রহমান। লাল সবুজে মোড়ানো বাস থেকে নিজেও হাত নেড়ে জবাব দেন অভিবাদনের। শুক্রবার ছুটির দিনের ঘণ্টাখানেকের পথ পাড়ি দিতে হলো 5 ঘণ্টায়। জনতার ভিড় ঠেলে রাত 10টায় জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সূর্যাস্তের পর স্মৃতিসৌধে ফুল দেওয়ার রীতি না থাকায় বিকেলেই তারেক রহমানের পক্ষে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি নেতারা। রাতে স্মৃতিসৌধে গিয়ে ৭১-এর বীর শহীদদের স্মরণ করেন তারেক রহমান। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান জাতির শ্রেষ্ঠ সন্তানদের। সই করেন পরিদর্শন বইয়ে। 17 বছর পর দেশে ফেরা তারেক রহমানের যাত্রাপথের নিরাপত্তায় এদিনও দেখা গেছে সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তারেক রহমান। আপনারা যারা বিকেল থেকে কষ্ট করেছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। রাত 10:30টার পর যখন স্মৃতিসৌধ থেকে বের হন তারেক রহমান, তখনও অপেক্ষায় অগণিত মানুষ। আমাদের নেতা আমাদের সামনে এসেছে, আমরা খুবই খুশি। তো নেতা আসছে, আমাদের খুব ভালো লাগছে। আজকে আমাদের মনে হচ্ছে যে ঈদের দিন এত শীতের ভিতরে এত কষ্ট করে আছি এখানে, আমাদের কোনো কষ্টই মনে হচ্ছে না। দেশটাকে সুন্দর করে শান্তির বাংলাদেশ, সোনার বাংলাদেশ পরিণত করবেন ইনশাআল্লাহ, এটা আমরা আশা করি। নেতাকর্মীদের প্রত্যাশা, তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনীতিতে আসবে ইতিবাচক পরিবর্তন, সুগম হবে গণতান্ত্রিক যাত্রা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 19 বছর পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি স্পর্শের সুযোগ পেলেন বড় ছেলে তারেক রহমান। অশ্রুসিক্ত নয়নে জিয়ারত করেন কবর। তার রাজস্বিক প্রত্যাবর্তনের দ্বিতীয় দিনেও অসংখ্য নেতাকর্মীর উষ্ণ অভ্যর্থনা সঙ্গী করে শুক্রবার দুপুরে গুলশানের বাসভবন থেকে রওনা হন তারেক রহমান। নেতাকর্মীদের জোয়ার ঠেলে 2.25 ঘণ্টায় পৌঁছান জিয়া উদ্যানে। হাসান ওয়ালির প্রতিবেদন। এ দিনটির জন্য অপেক্ষা ছিল দীর্ঘদিনের। 17 বছর পর রাজস্বিক প্রত্যাবর্তনের পরের দিনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে অশ্রুসিক্ত নয়নে বড় ছেলে তারেক রহমান। তারেক রহমান সবশেষ পিতার পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছিলেন 19 বছর আগে, 2006 সালের 1 সেপ্টেম্বর। এরপর নানামুখী ঘটনা প্রবাহ আর দেশ ত্যাগে বাধ্য হওয়ায় অপেক্ষার প্রহর বাড়তে থাকে। শুক্রবার বিকেলে সেই সময় ধরা দিল হাতে। ভালোবাসার ফুল নিবেদন করলেন বাবার সমাধিতে। দোয়া করলেন অসুস্থ মা বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশ জাতির কল্যাণ কামনায়। তারেক রহমানের সঙ্গে দলের শীর্ষ নেতাদের পাশাপাশি অসংখ্য কর্মী সমর্থক মোনাজাতে অংশ নেন। এদিন বেলা 3টার কিছু আগে জিয়া উদ্যানের উদ্দেশ্যে গুলশানের বাসভবন থেকে বের হন তারেক রহমান। লাল সবুজ পতাকার ব্র্যান্ডিং এর গাড়িতে রওনা হন তিনি। সঙ্গী হন হাজারো জনতা। তাদের উষ্ণ অভিবাদনের মধ্য দিয়ে জিয়া উদ্যানে আসতে সময় লেগে যায় প্রায় 2.25 ঘণ্টা।
4টা 33 মিনিটে গাড়ি থেকে নেমে জনতার উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদনের জবাব দেন তারেক রহমান। বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানের এই প্রত্যাবর্তন ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে রাজনীতিতে। নির্বাচন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তাও কেটে গেছে। যেই সংকট, যে ষড়যন্ত্রের কথা তোমরা বলছো, আমি জানি না কোন ষড়যন্ত্র, আমার জানা নাই ষড়যন্ত্রের কথা। তবে যদি থেকে থাকে কোনো কিছু, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে সমস্ত কিছু কেটে যাবে, ধোঁয়াশা কেটে যাবে। বাংলাদেশকে একটা সুদৃঢ় অবস্থায় নেওয়ার জন্য, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি একটা পরিকল্পনা নিয়ে এসেছেন এবং সেই পরিকল্পনা তিনি ইনশাআল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে তিনি বাস্তবায়িত করবেন। আমরা বিশ্বাস করি যে তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো, একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো। 4টা 54 মিনিটে জিয়া উদ্যান থেকে বের হয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে সশরীরে দেশের মাটিতে রাজনীতির পুনরায় সূচনা হলো তারেক রহমানের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জিয়াউর রহমানের ধানের শীষকে তৃণমূলে পৌঁছে দেওয়া এখন তার প্রধানতম লক্ষ্য। বিএনপি সেই পরিকল্পনায় প্রণয়ন করছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, জিয়া উদ্যান, ঢাকা। আজ ভোটার হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্র সংগ্রহের কথাও রয়েছে তার। 22 ডিসেম্বর সিইসির সঙ্গে বৈঠক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, আজ ভোটার ও এনআইডি সংক্রান্ত কাজ করবেন তারেক রহমান। নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে বগুড়া 6 আসন থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সংযুক্ত করতে হয় জাতীয় পরিচয়পত্র সহ প্রয়োজনীয় নথি। এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ হাদির সমাধির সামনে আছেন আহমেদ স্বপন। সরাসরি শুরুতে যাচ্ছি কুমুর কাছে। কুমু, এই মুহূর্তে আমি আছি নির্বাচন কমিশনের সামনে। নির্বাচন কমিশন দেখছেন যে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসলে রেখেছে। যদিও তফসিলের দিন থেকে নির্বাচন কমিশন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ছিল, কিন্তু আজকে যেহেতু বিশেষ একটি মুহূর্ত, এই মুহূর্তে যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আজকে মূলত জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করবেন এবং ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করবেন। জানেন যে গত 25শে ডিসেম্বর তিনি লন্ডন থেকে দেশে ফিরেছেন 17 বছর পর। আর যখন ভোটার তালিকা ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছিল 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে, সে সময় তিনি মূলত ওই সময়টাতেই মূলত তিনি দেশের বাইরে চলে যান চিকিৎসার জন্য, যার কারণে সে সময়ে যে পরবর্তী যে সরকারের আমল, সেই আমলে তিনি আর দেশে ফিরতে পারেননি। ফিরতে না পারার কারণেই কিন্তু তিনি ভোটার তালিকায় নতুন করে যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেননি। যেহেতু এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং দেশের নানা প্রেক্ষাপট চড়াই উতরাই পার করে তিনি 17 বছর পরে দেশের মাটিতে পা রেখেছেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু তিনি অংশগ্রহণ করবেন ইতিমধ্যেই, সেই কারণেই তিনি আজকেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার এবং নাম সংযুক্ত করার সেই কারণে নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। সকাল 8:30 থেকে নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে যেন তাদের নিরাপত্তা কোনোভাবে নির্বিঘ্নভাবে যাতে আসতে পারে এবং নির্বাচন কমিশনের নিরাপত্তা এবং একই সাথে তারেক রহমানের নিরাপত্তায় যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটতে পারে সেটি ব্যবস্থা করেছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন 18 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। অর্থাৎ এইবারের ভোটার তালিকায় যারা আর নতুন করে কেউ ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে পারবেন না, সেই ভোটার তালিকা চূড়ান্ত ইতিমধ্যে করে ফেলেছে নির্বাচন কমিশন। তবে নির্বাচন কমিশনের হাতে একটি বিশেষ ক্ষমতা রয়েছে। নির্বাচন
ভোটার তালিকা আইন 2009 অনুযায়ী, কারণ এখানে যে কেউই নির্বাচন কমিশন যদি চায়, নির্বাচন কমিশন চাইলে তা যে কাউকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমতি লাগে। সেই অনুমতি আজকে নির্বাচন কমিশন দিবেন এবং সেখানে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। আমাদের আছেন ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদির সমাধির সামনে রয়েছেন আমাদের সহকর্মী স্বপন। আমরা চলে যাব তার কাছে। আপনি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের পর আজকে তার তৃতীয় দিন, এবং তৃতীয় দিনে সকাল 11টায় তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে এখানে আসার কথা, এবং সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা দেখছি যে বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা কিন্তু এই যেহেতু 11টায় আসবে তার আগে থেকেই নেতাকর্মীদের অবস্থান আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে শাহবাগের ঠিক অর্থাৎ বলা যায় যে সড়ক দিয়ে তিনি আসবেন সেই সড়ক দিয়ে কিন্তু দুপাশে নেতাকর্মীদের অবস্থান রয়েছে, এবং প্রথম দিন যেরকম তিনি বিমানবন্দর থেকে নামার পরে 300 ফিটে গিয়েছিলেন, সেখানে যেরকম তার নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন, এবং একইভাবে কিন্তু আজকেও তৃতীয় দিনেও আমরা দেখেছি যে দুই পাশের সড়কে কিন্তু বেশ প্রচুর সংখ্যক নেতাকর্মী তারা উপস্থিত রয়েছেন শুধুমাত্র নেতাকে এক নজর দেখার জন্য এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। পাশাপাশি আপনি জানেন যে স্বদেশ প্রত্যাবর্তনের আজকে তৃতীয় দিনে তার 2টি কর্মসূচি রয়েছে। 3টি কর্মসূচি থাকলেও পরবর্তীতে সকালের দিকে আমাদের জানানো হয় তার একটি কর্মসূচি বাতিল করা হয়েছে, অর্থাৎ পঙ্গু হাসপাতালে তিনি আজকে যাচ্ছেন না। অতএব 11টায় এখানে কবর জিয়ারতের পর তিনি ইসিতে যাবেন তার যে আইডি কার্ডের রেজিস্ট্রেশন সেটি নিয়ে কাজ করার জন্য, এবং এই যে তিনি আজকে 11টায় মাজারে আসবেন এই উপলক্ষে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে পুলিশ, র্যাব, বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, এবং আমরা যেহেতু বাইরে অপেক্ষা করছি ভিতরেও কিন্তু অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান রয়েছে, এবং তারা একদম বলা যায় যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, যেন কোনো ধরনের কেউ কোনো সমর্থক বা কোনো কর্মী যেন ভিতরে গিয়ে, যেহেতু এই নির্দেশনা দেওয়া হয়েছে নেতাকর্মীদের যে তারেক রহমান আসার উপলক্ষে নেতাকর্মীরা যেন একটু দূরত্ব মেনটেন করেন, এবং এই দূরত্বের মেনটেন করার কারণে যাতে কোনো ঝামেলা না হয় এজন্য কিন্তু এই নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি একটি কথা বলতে হয় যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে গতকালকে এই ইনকিলাব মঞ্চের হাদির বিচারের দাবিতে গতকালকে শাহবাগে কিন্তু অবস্থান নিয়েছিলেন ইনকিলাব মঞ্চের বিভিন্ন নেতাকর্মী। পাশাপাশি আজকে যেহেতু তারেক রহমান এই মাজার কবর জিয়ারত করতে এসেছেন এই উপলক্ষে তারা কিন্তু শাহবাগ ছেড়ে দিয়ে কিছুটা দূরত্ব অবস্থান করছেন, এবং তারা বলেছেন যে যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসবেন, তার আসতে যেন কোনো ধরনের প্রবলেম না হয় বা সমস্যা না হয় এজন্য তারা কিছুটা দূরত্বে অবস্থান করছেন। বলা যায় যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে আসাকে উদ্দেশ্য করে সকাল থেকেই নেতাকর্মীদের যেরকম অবস্থান রয়েছে পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু এখানে ব্যাপকভাবে অবস্থান করছেন। তো এখানে মাজার জিয়ারত শেষ করে তিনি ইসিতে যাবেন, ইসিতে যাওয়ার পরেই আসলে আজকের মতো তার কর্মসূচি হয়তো বা শেষ হবে। এখন পর্যন্ত আমার কাছে এতটুকুই ছিল হাদির মাজার থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নির্বাচন কমিশনে। ওসমান হাদির কবর জিয়ারত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যাওয়ার সুযোগ করে দিতে শাহবাগ ছেড়ে আজিজ সুপারমার্কেটে অবস্থান নিয়ে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি করছে ইনকিলাব মঞ্চ। দলটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণার পর রাতভর শাহবাগে অবস্থান নেওয়ার পর সকালে শাহবাগ ছেড়ে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নেন তারা। বেলা 12টার পর আবার তারা শাহবাগ ব্লকেট করে অবস্থান নেবেন। কনকনে ঠান্ডায় রাজপথে রাত কাটান আন্দোলনকারীরা। শরীফ ওসমান হাদির মৃত্যুর 1 সপ্তাহ পেরিয়ে গেলেও হত্যাকারীরা এখনও গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানান তারা। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন ইনকিলাব মঞ্চ। বর্তমান যে ইন্টারিম সরকার রয়েছে এবং উপরের নীতি নির্ধারণী মহল রয়েছে তারা যদি এটা সুষ্ঠু বিচার সম্পন্ন না করে ততক্ষণ পর্যন্ত আমরা এই শহীদ হাদি চত্বরে অবস্থান করব। জনাব তারেক রহমান সাহেব আজকে শহীদ হাদি ভাইয়ের কবর জিয়ারত করতে আসবেন, যার কারণে আমরা যেন এখানে কোনো গ্যাদারিং না হয়, অর্থাৎ কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, সেই জায়গা থেকে অর্থাৎ সুশৃঙ্খল পরিবেশ থেকে আমরা ওই জায়গাটা ছেড়ে দিয়ে আমরা এদিকে ব্লক করে আমরা এখানে অবস্থান করেছি। এই মুহূর্তে শাহবাগে আজিজ সুপারমার্কেটের সামনে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, সরাসরি যাচ্ছে তার কাছে।
রুবেল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি, আপনারা জানেন যে তিনি শহীদ হয়েছেন আজকে সপ্তাহখানেক পার হয়ে গেল। তাকে যারা হত্যা করেছে তারা কিন্তু এখনও আইনের আওতায় বাইরে। তাদেরকে শাস্তি নিশ্চিত করার জন্য এবং তাদেরকে গ্রেপ্তার করার জন্য কিন্তু আমরা দেখছি যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিন্তু এই যে কর্মসূচি, গতকালকেই আমরা শাহবাগে দেখেছি যে কর্মসূচির ডাক দিয়েছে, তারা শাহবাগ ব্লকেট করে অবস্থান কর্মসূচি করেছে। আজকেও সারা রাত এই কনকনে শীতের মধ্যে সেখানে তারা অবস্থান করেছিল। সকালবেলা মূলত আপনারা জানেন যে ওসমান হাদির কবর জিয়ারত করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাবেন। এই কারণে তারা শাহবাগ চত্বরটি ছেড়ে এই মুহূর্তে আজিজ সুপার মার্কেটের সামনে যে সড়ক, সেই সড়কে অবস্থান করছেন। আপনারা এর আগেও বলছিলাম যে তাদের ইনকিলাব মঞ্চের দাবি হচ্ছে যে ওসমান হাদিকে যিনি হত্যা করেছেন সেই ওসমান হাদির হত্যাকারীকে সহ তার যারা পরিকল্পনাকারী তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং ওসমান হাদির যে মূল এখন পর্যন্ত ধরা হচ্ছে যে ফয়সাল, তিনি যিনি গুলি করেছেন, তিনি কিভাবে ভারতে পালিয়ে গেলেন, কাদের সহযোগিতায় পালিয়ে গেলেন, সে বিষয়টিও উন্মোচিত করতে হবে সরকারকে। এর আগেও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি যে সরকারকে একটি সময় বেঁধে দেওয়া হয়েছিল, সেটি তারা বলছেন 25 তারিখের মধ্যেই সেই সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন কোনো সাড়া জাগানো পদক্ষেপ কিন্তু চোখে পড়েনি। এই কারণে রাজপথে নেমে এসছেন ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মী, সেই সাথে আমরা দেখেছি তাদের সাথে সংহতি জানিয়ে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখানে এসেছেন, সাধারণ মানুষ এসেছেন, কোমলমতি শিশুরা এসেছেন, অনেক আমরা দেখতে পাচ্ছি যে নারীরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। সকলেরই একটাই দাবি যে এই ইনসাফ যিনি কায়েম করতে চেয়েছিলেন শরীফ ওসমান বিন হাদি, তাকে যারা শেষ করে দিয়েছেন তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে, গ্রেপ্তার করতে হবে। যতক্ষণ পর্যন্ত না তাদের গ্রেপ্তার করা হয়, পরিকল্পনাকারীদের চিহ্নিত করা হয়, ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথে অবস্থান করবেন। বেলা 12টার পরে তারা আবার শাহবাগে গিয়ে অবস্থান করার ঘোষণা কিন্তু দিয়েছেন। তো সব মিলিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে থেকেই ছিল এই মুহূর্তে। সরাসরি যুক্ত ছিলাম শাহবাগে। সময় সংবাদে আরও থাকছে। কিশোরগঞ্জের পাগলা মসজিদের 13টি দান সিন্দুক থেকে পাওয়া গেছে 35 বস্তা টাকা। চলছে গণনা, আছে বিদেশি মুদ্রা, স্বর্ণালংকার। ঢাকা সহ সারা দেশে জেঁকে বসেছে তীব্র শীত। শীতের তীব্রতায় ভোগান্তিতে ছিন্নমূল মানুষ। দেশের বিভিন্ন এলাকায় আগামী 5 দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘন কুয়াশায় বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগও সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ঘন কুয়াশার কারণে 15 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাটে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজে আগুনে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। সকাল 7:45টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় জাহাজের ক্রু সহ 15 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 194 জন যাত্রী জাহাজটিতে করে সেন্ট মার্টিনে যাওয়ার কথা ছিল। পরে 120 জন যাত্রীকে অন্য জাহাজে তুলে দেওয়া হয়েছে। বাকিরা যেতে পারেননি। আগুনের কারণ জানতে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই মুহূর্তে কক্সবাজারে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। রুবেল, সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন লেগেছে 6টা 20 মিনিটে। সে এখন 10টা 30 মিনিট পেরিয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর কর্মকর্তারা। আমরা সেটি লক্ষ্য করছি। এখন পর্যন্ত আসলে আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা আমাকে জানিয়েছেন এই অগ্নিকাণ্ডের ঘটনায় একজন যে নিখোঁজ ছিল, জাহাজের যে একজন কর্মচারী, তিনি মারা গিয়েছেন এবং তার মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই বিষয়টি নিশ্চিত করেছে। তবে সকাল 6টা 20 মিনিটে জাহাজটি যখন কক্সবাজার শহরের বিআইডব্লিউটি ঘাটে ভিড়বে, ঠিক তার 15 মিনিট আগে জাহাজে আগুন লেগে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে 15 জন জাহাজের যারা কর্মকর্তা ছিলেন বা কর্মচারী ছিলেন, যে এই কেবিন ক্রু সহ, তারা কিন্তু লাফ দিয়ে কোনো রকম পানিতে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয় স্পিডবোট এবং ট্রলার যারা রয়েছে, ট্রলার যারা কর্তৃপক্ষ রয়েছে, তারা কিন্তু তাদের উদ্ধার করে তাদের নিয়ে আসে। এরপর থেকেই কিন্তু এখনো পর্যন্ত এই যে কক্সবাজার বিআইডব্লিউটি এর ঘাটে 2টি যে সেন্ট মার্টিনগামী জাহাজকে এখন পর্যন্ত ছাড়তে অনুমতি দেয়নি। 11টার পর তারা ছেড়ে যাবে। আর যে আগুনে যে ক্ষতিগ্রস্ত যে জাহাজটিতে প্রায় 200 জন যাত্রী আজকে সেন্ট মার্টিন যেত, তাদের মধ্যে
120 জনকে অন্য দুটি জাহাজে করে তাদেরকে সেন্ট মার্টিনে পাঠানো হয়েছে। বাকি যারা ছিল তাদেরকে রেখে দেওয়া হয়েছে এবং আগামীকালকে তাদেরকে সেন্ট মার্টিন পাঠানো হবে সেই বিষয়টি জানিয়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনার পরপর কক্সবাজারের জেলা প্রশাসক থেকে শুরু করে প্রশাসনের যারা কর্মকর্তা, বিএডব্লিউটি এর ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড সবাই একযোগে কিন্তু এই ঘটনাটি পরিদর্শন করেছে। যারা আগুন নিয়ন্ত্রণের কাজ তারা করছে, আর জেলা প্রশাসন বলছে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার। এবারও বই উৎসব না হলেও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায়। আরও জানান, নতুন বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস সহ বিষয়বস্তুতে কিছু পরিবর্তন আনার পাশাপাশি প্রথমবারের মতো অভিভাবকদের জন্য 2 কোটি গাইড বই ছাপা হচ্ছে। তবে রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বইয়ে পরিবর্তনের মাধ্যমে শিশুদের নিয়ে এক্সপেরিমেন্টের পক্ষে নন উপদেষ্টা। প্রসূন আশিসের রিপোর্ট। 2009 সালে প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্য বই দেওয়ার সিদ্ধান্ত হয়। এর পরের বছর থেকেই 1 জানুয়ারিতে শুরু হয় বই উৎসবের রেওয়াজ। এতে নতুন বইয়ের ঘ্রাণে উৎফুল্ল হতো শিক্ষার্থীদের মন। তবে গত জানুয়ারিতে বই উৎসব না হওয়ায় 1.5 দশকের সেই রীতিতে ভাটা পড়ে। এছাড়া বছরের প্রথম দিনে সব শিক্ষার্থী সব বই হাতে পায়নি বলেও অভিযোগ ওঠে। তবে বই উৎসব না হলেও এবার বছরের প্রথম দিনেই সব স্কুলে নতুন বই পৌঁছে যাবে বলে নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। পাঠ্য বইয়ের বিষয়বস্তুতে কিছু পরিবর্তন আনার পাশাপাশি শিশুর বিকাশে প্রথমবারের মতো এবার অভিভাবকদের জন্য 2 কোটি গাইড বইও ছাপার কথা জানান তিনি। বইগুলো ছাপা হয়ে গেছে আগেই, প্রাইমারি স্কুলগুলো লেভেলে বই পৌঁছে যাচ্ছে। শিশুদের ডেভেলপমেন্টটা কিভাবে হয় তার যদি একটা আইডিয়া থাকে, তার কাছে কি এক্সপেক্টেড, তার সঙ্গে কেমন আচরণ করা দরকার, কেমনটা করা দরকার না, সেই সব বিবেচনা করে আমরা কিন্তু একটা গাইড বই তৈরি করেছি, অভিভাবক নির্দেশিকা। তো বাংলাদেশের ইতিহাস প্রসঙ্গে আসছে, কিছু চেঞ্জ হয়েছে, হয়তো গল্প, কবিতা, এইসব ছোটখাটো কিছু কিছু চেঞ্জ হয়েছে। আমরা সত্যিকার অর্থে শিক্ষার গুরুত্ব বুঝি না। আমাদের তো এক ধরনের মিনিমাম ঐক্যমত্যে পৌঁছানো দরকার, যে আমরা অন্ততপক্ষে বাচ্চাদের ক্ষেত্রে তো এক্সপেরিমেন্টে যাব না। এদিকে প্রাথমিকের প্রধান শিক্ষকের বেতন স্কেল 10ম গ্রেডে উন্নীত করা হয়েছে। শিগগিরই 11তম গ্রেডের আওতায় আনা হবে সহকারী শিক্ষকদেরও। এছাড়া শিক্ষকদের মূল্যায়নে একটি আলাদা প্রতিষ্ঠান করার সিদ্ধান্তের কথাও জানান উপদেষ্টা। 14 সালে সেই সময়ের সরকার ঘোষণা করেছে যে প্রধান শিক্ষকরা হচ্ছে 2য় শ্রেণীর, বেতন একটুও বাড়লো না। 3য় শ্রেণীর যে সুবিধা তারা পাইতো এগুলা কাট হয়ে গেল। তারা 11 গ্রেডে ছিল, কেউ 12 গ্রেডে ছিল, আমরা সবাইকে 10ম গ্রেড দিলাম। আমরা যেন সহকারী শিক্ষকরা 11 গ্রেড পেতে পারেন, তারা এখন 13 গ্রেডে আছেন। আমরা সেই জন্য সর্বাত্মক চেষ্টা করছি, উপযুক্ত লোকটা যেন ট্রেনিংটা পায় এবং এটা যেন ক্লাসে প্রতিফলিত হয়, এই ধরনের উদ্যোগ নিচ্ছি। এবং এটা দেখভাল করার জন্য আমরা কি করছি, আমরা আলাদা কিন্তু একটা প্রতিষ্ঠান গড়ে তুলছি। ক্লাস্টার পদ্ধতিতে দেশের 65,500 স্কুলে সঙ্গীত বিষয়ে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হলেও পদ সৃষ্টি হয়েছে মাত্র 2,500। এমন অবস্থায় প্রতিবাদের মুখেই নিয়োগের সিদ্ধান্ত বাতিল করা হয় বলে জানান তিনি। সঙ্গীতের জন্য আমাদের বিদ্যালয় হচ্ছে 65,500, আর সঙ্গীতের জন্য পদ তৈরি হয়েছে মাত্র 2,500। একটা ক্লাস্টারের জন্য একজন, এইভাবে হিসাব করা হয়েছিল। কিন্তু ওনারা যুক্তি দিলেন এটা না করে বরং সবার জন্যই করা দরকার, সেজন্য হলো না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3 লাখ প্রধান শিক্ষক পদের 32,000-এর বেশি শূন্য থাকলেও মামলার কারণে এসব পদে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না বলেও জানান ডাক্তার বিধান রঞ্জন রায়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। জাপানের গানমা প্রদেশে 50টির বেশি যানবাহনের সংঘর্ষ, মুহূর্তে ধরে যায় আগুন, 1 জন নিহত, আহত 26। তীব্র তুষারপাতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, বলছে পুলিশ। ভারতীয় সুতার চাপে ধ্বংসের দ্বারপ্রান্তে দেশের সুতা কলগুলো। প্রতিবেশী দেশটি কম দামে সুতা বিক্রি করে বাস্তবায়ন করছে স্থানীয় যোগান বন্ধের পরিকল্পনা। পরে দাম বাড়িয়ে সুদে আসলে তুলে নেবে লোকসানি হিসাব। বস্ত্র খাতের শীর্ষ সংগঠন বিটিএমএ এমন দাবি করলেও পোশাক শিল্প মালিকদের সাফ অবস্থান, যেখানে কাঁচামালের দাম কম পড়বে সেখান থেকেই কিনবেন তারা। এ অবস্থায় দেশীয় শিল্প রক্ষায় সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। ভারত তাদের টেক্সটাইলকে, তাদের স্পিনিংকে পৃথিবীতে সর্বনিম্ন প্রাইজে সেল করার জন্য চেষ্টা করতেছে। ডাম্পিং প্রাইজে সুতা তারা এক্সপোর্ট করে। বস্ত্র খাতের শীর্ষ সংগঠন বিটিএম এর দাবি, দেশের সুতাকল ধ্বংসে কম দামে সুতা রপ্তানি করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে ভারত। পরে দাম বাড়িয়ে তুলে নেবে সুদে আসলে। তাদের যে কস্ট অফ প্রোডাকশন তার থেকে
8 থেকে 9% কম মূল্যে তারা পৃথিবীর বিভিন্ন দেশে সুতা এক্সপোর্ট করতেছে। এর ফলে আজকে আমাদের স্পিনিং শিল্প সবচেয়ে খারাপ অবস্থাতে বাংলাদেশ পার করতেছে। ভারতের রপ্তানি তথ্য গেল এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত দেশটির অর্থ বছরের প্রথম 7 মাসে দেশটি যে পরিমাণ তুলার সুতা রপ্তানি করেছে তার প্রায় অর্ধেক 41% এসেছে বাংলাদেশে। আর 2024 সালে ভারতীয় সুতা আমদানি বছর ব্যবধানে প্রায় 49% বেড়ে দাঁড়িয়েছিল 5,18,865 মেট্রিক টনে। পোশাক শিল্প মালিকরা বলছেন, যেখান থেকে কাঁচামাল কিনলে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারবেন সেখান থেকেই কিনবেন তারা। গ্লোবাল বায়াররা কি করে, তারা বিভিন্ন দেশ থেকে প্রাইস নেয়, নিয়ে তাদের যে মিনিমাম প্রাইস সেটা তারা তখন দেয়। আপনি কেন ভিয়েতনাম থেকে সুতা আনতে দিবেন না আমাকে, কেন আমাকে পাকিস্তান থেকে সুতা আনতে দিবেন না, কেন আপনি আমার হাত পা বেঁধে কেন ব্যবসা করতে দিবেন? বিটিএমএ বলছে, দুই দেশে উৎপাদন খরচ এক হলেও ভারত সরকার বিভিন্ন নামে প্রণোদনা দেয় প্রতিযোগিতা সক্ষমতায় এগিয়ে থাকছেন দেশটির উদ্যোক্তারা। রোড ট্যাব, ভ্যাট, ক্যাপিটাল সাবসিডি, বেতনের সাবসিডি, বিভিন্ন নামে 10 থেকে 12% তারা সাবসিডি দেয়। আমাদের লোকাল ইন্ডাস্ট্রির প্রোটেকশন দেওয়া দরকার। বিদেশি সুতা কম মূল্যে এসে বাংলাদেশে যাতে ইন্ডাস্ট্রিটা নষ্ট না হয়। আজকে বাংলাদেশের স্পিনিং শিল্প যদি বন্ধ হয়ে যায়, দেখবেন আর 2 বছর পরে বাংলাদেশের গার্মেন্টসও বন্ধ হয়ে যাবে। কেন পিছিয়ে পড়ছে দেশের সুতাকল তা খতিয়ে দেখে প্রয়োজনে আমদানির ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। আমদানি বাধাগ্রস্ত করে না করে আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের উৎপাদকরা কিভাবে আরো প্রতিযোগিতা সক্ষমতার সাথে তারা উৎপাদন করতে পারেন। যদি ওখানে সাবসিডি দেওয়া হয়, যে সাবসিডিটা WTO নিয়ম লঙ্ঘন করে, তাহলে কিন্তু আমরা কাউন্টার ভেলিং ডিউটি বসাতে পারি। তবে এক শিল্প বাঁচাতে গিয়ে অন্য শিল্প যেন মৃত্যুর দুয়ারে না যায় সেদিকে খেয়াল রেখেই নীতি কৌশল সাজানোর তাগিদ উদ্যোক্তাদের। সক্ষমতা অর্জন করতে হবে, আপনি কম্পিটিটিভনেস আনতে হবে এই গ্লোবাল মার্কেটে বিজনেস করতে গেলে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 13টি দান সিন্দুক থেকে এবার 35 বস্তা টাকা মিলেছে। আছে বিদেশি মুদ্রায় ও স্বর্ণালংকার। সেখানে আছেন সহকর্মী নূর মোহাম্মদ। সরাসরি যাচ্ছে তার কাছে। অসংখ্য মানুষ, সবাই টাকা নিয়ে ব্যস্ত, চারদিকে যেন টাকার পাহাড়। কারি কারি টাকা নিয়ে সবাই গণনার কাজে ব্যস্ত। এটি কিছুদিন পরপর, বিশেষ করে 3 থেকে 4 মাস পরপর এমন দৃশ্য চোখে পড়বে ঐতিহাসিক পাগলা মসজিদের যে দানের টাকাকে কেন্দ্র করে। প্রতি বছর 3 কিংবা 4 মাস পরে এই দান বাক্সগুলো খোলা হয়, আর তখনই পাওয়া যায় কারি কারি টাকা। প্রতিবারের মতো এবারও আজকে এই পাগলা মসজিদের যে 13টি লোহার বড় বড় দান বাক্স খোলা হয়েছে এবং এসব দান বাক্স থেকে পাওয়া গিয়েছে 35 বস্তা টাকা। আর মসজিদের নিচতলায় সকাল 6:45টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসকের নেতৃত্বে পুলিশ সুপার, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এইসব দান সিন্দুক খোলার কাজ শুরু হয় এবং এক এক করে 13টি দান বাক্স খুলে এই টাকা জড়ো করা হয়, বস্তায় ভরা হয় এবং 35টি বস্তা মাথায় করে এখানকার যে কর্মীরা এখানে নিয়ে এসেছেন। আর এই যে এখন যে দেখতে পাচ্ছেন যে টাকা গণনা, এটি শুরু হয়েছে ঘণ্টাখানেক আগে। দিনভর চলবে টাকা গণনার কাজ। এখানকার যে পাগলা মসজিদ মাদ্রাসা আছে এবং শহরের আরও একটি মাদ্রাসা সহ ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ প্রায় 500 মানুষ এই টাকা গণনার কাজে তারা হয়েছেন এবং এই যে টাকা গণনার কাজ চলছে এবং এই শেষ হওয়ার পরে জানা যাবে যে আসলে এই টাকা এই পাগলা মসজিদে এবার কত টাকা ঠিক পাওয়া গিয়েছিল সেটি জানা যাবে এবং এই সন্ধ্যার পরপরই আমরা জানতে পারবো যে আসলে এবার কত টাকা পাওয়া গিয়েছিল। তো কিশোরগঞ্জের পাগলা মসজিদ থেকে টাকা গণনার আমার কাছে এই ছিল সবশেষ। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। জাপানের গানমা প্রদেশে এক্সপ্রেসওয়েতে 50টির বেশি যানবাহনের সংঘর্ষে একজন নিহত ও অন্তত 26 জন আহত হয়েছেন। সংঘর্ষের পরেই একের পর এক যানবাহনে আগুন ধরে যায়। প্রায় 7 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে টোকিও থেকে প্রায় 200 কিলোমিটার উত্তর পশ্চিমে মিনাকামি শহরে 2টি ট্রাকের সংঘর্ষ থেকে ঘটনার সূত্রপাত হয়। এতে টোকিওর 77 বছর বয়সী এক নারী নিহত হন। আহতদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। তুষারপাতের সতর্কতার মধ্যে নিউ ইয়ারের ছুটি শুরু হওয়ায় সড়কে যানবাহনের চাপ বেশি ছিল। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাকগুলো রাস্তা আটকে দিলে পেছন থেকে আসা গাড়িগুলো পিচ্ছিল সড়কে একের পর এক ধাক্কা খায়। দুর্ঘটনার এক প্রান্তে আগুন ছড়িয়ে পড়ে, এতে বেশ কয়েকটি যানবাহন পুড়ে যায়। দেখছেন সময় সংবাদ। ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথে তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে।
বাংলাদেশের প্রত্যাবর্তনের তৃতীয় দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকের দিনে তার গুরুত্বপূর্ণ বেশ কিছু কর্মসূচি রয়েছে। পূর্ব নির্ধারিত কর্মসূচির পাশাপাশি আরও কিছু কর্মসূচি যুক্ত হয়েছে। সকাল 10:40 নাগাদ গুলশানের যে বাসভবনটি তার জন্য নির্ধারিত হয়েছে সেখান থেকে তিনি রওনা হন এবং শুরুর কর্মসূচিটি হচ্ছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদির কবর জিয়ারত করবেন তিনি এবং সেই উদ্দেশ্যেই রাজধানীর বনানীতে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রবেশ পথটি রয়েছে সেখান থেকে তিনি প্রবেশ করেছেন এবং এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে এখন শাহবাগে যে উসমান হাদির যে কবর রয়েছে সেই কবরের উদ্দেশ্যে তিনি যাচ্ছেন, জিয়ারতের উদ্দেশ্যে তিনি যাবেন এবং এরপরে আগারগাঁয়ে যে নির্বাচন কমিশন সেখানে যাবেন তিনি। নির্বাচন কমিশনে সেখানে তার যে এনআইডির কাজ সেই কাজগুলো তিনি সম্পন্ন করবেন। সেখান থেকে ধানমন্ডিতে মাহবুব ভবন অর্থাৎ সেখানে তার যে শ্বশুরালয় রয়েছে সেখানে তিনি যাবেন এবং সবশেষ কর্মসূচি এখন পর্যন্ত যেটি জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে যে তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন, যেখানে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এখন পর্যন্ত যে 4টি কর্মসূচি ঠিক করা হয়েছে সেই কর্মসূচিগুলোতে যোগদান করার জন্য কিন্তু সকালে গুলশানের বাসভবন থেকে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে তাকে বহনকারী যে বাহন এবং অন্যান্য যে বহর রয়েছে সেটি এফডিসি এবং হাতির ঝিল সংলগ্ন যে মোড়টি সেই এলাকাটি পার হচ্ছে। এখান থেকে তিনি তেজগাঁ 7 রাস্তার যে এলাকাটি সেখান থেকে ঘুরে যে মগবাজার ফ্লাইওভার রয়েছে সেখানে উঠবেন। এই পর্যন্ত 25 ডিসেম্বর সকাল 11:30 শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথে তারেক রহমান। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এই সময় বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সাদেক হাসান ইমন। ধন্যবাদ রোজা। এই সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।